নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। সোনাল। ঘরের মধ্যে রাজমাতার গম্ভীর স্বর শোনা গেল। এসো আমার সঙ্গে। এ কথা বলে গার্গী নিজের আসন থেকে উঠে দ্রুত পায়ে হেঁটে ঘরের বাইরে যেতে লাগলো। আরে রাজমাতা! তখনই অম্বিকা বলে উঠল, কি করতে যাচ্ছেন আপনি? আরে ওই ওই চন্দ্রাবতী মরে তা মরুক না, আপনার তাতে কি কি আসে যায়? তাছাড়াও এই রানী পাটরানীদের সঙ্গে কঠিন হতেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও ভুল করে থাকে তো ওকে শাস্তি তো পেতে দিন আপনি। গার্গী দাঁড়িয়ে পড়ল। তখনই সবিতা অম্বিকার কথায় সম্মতি জানিয়ে বলল, আগে হ্যাঁ রাজমাতা, বিক্রমগড়ের সব থেকে বড় শত্রু তো ওই। আরে আপনি তো সবই জানেন, এখানেই ওর বদমায়েশির শেষ হওয়া দরকার। শুধু শুধু ওর উপর দয়া দেখানোর কোনো দরকার নেই। গার্গী গভীর শ্বাস নিল, আর একবার সবিতা আর একবার অম্বিকার দিকে তাকিয়ে ভালো করে ওদের দেখে বলল, তোমরা দুজন নিজের নিজের জায়গা ভুলে যেও না। এত স্পর্ধা তোমাদের, আমাকে পরামর্শ দাও। অম্বিকা আর সবিতা ভয়ে চুপ করে গেল। গার্গী দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সোনাল আর যমুনাও ওর পিছন পিছন দৌড়লো। রাজমহলে চন্দ্রাবতীর চাপা স্বরের আর্তনাদ তখনও শোনা যাচ্ছিল। পাটরানীদের ঘরের জানালা দরজা খুলতে শুরু করেছিল। হে ভগবান, এই চন্দ্রাবতীর উপর কেন এত অত্যাচার করা হচ্ছে? শুনেছি ও কোনো ষড়যন্ত্র করছিল, কিন্তু একদম সময় মতো মহারাজের দেহরক্ষীরা ওকে ধরে ফেলেছে। হায় রাম, তাহলে তো আজ মহারাজ ওকে জীবিত ছাড়বেন না। এই ধরনের আলোচনা করতে থাকা পাটরানীরা যখন রাজমাতাকে সোনাল আর যমুনার সঙ্গে যেতে দেখল, তখন ওরাও সাহস করে বীরেন্দ্র প্রতাপের ঘরের বাইরে এসে জড়ো হলো। রাজমহলের সব পাহারাদার আর সৈন্যরা তো আগে থেকেই সেখানে জড়ো হয়েই গিয়েছিল, আর চুপচাপ সবকিছু দেখছিল আর শুনছিল। বলো চন্দ্রাবতী, বলো! রাগে পাগল হওয়া বীরেন্দ্র প্রতাপ নিজের চাবুক তুলে গর্জন করল, যতক্ষণ তুমি ওই অগ্নি সিংহের ঠিকানা না বলবে, ততক্ষণ এই চাবুক এভাবেই তোমাকে আঘাত করতে থাকবে। বীরেন্দ্র প্রতাপের পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। রাগে চেহারা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। মেঝেতে পড়ে থাকা চন্দ্রাবতীর সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। কাতর ভাবে ও মেঝেতে যন্ত্রণায় ছটফট করছিল। ওর চোখ লাগাতার তীব্র যন্ত্রণার অশ্রু বর্ষণ করছিল, আর ওর মুখ বেত্রাঘাতের আর্তনাদের সঙ্গে শুধু একটাই কথা বলছিল, আমি আমি কিচ্ছু জানি না, আমি জানি না ও কোথায়, আমি কিচ্ছু জানি না। বীরেন্দ্র প্রতাপ চাবুক চালানোর জন্য পুনরায় হাত তুলতেই, দাঁড়াও বড় কুমার! রাজমাতা গার্গীর গর্জন কক্ষে ধ্বনিত হল। বীরেন্দ্র প্রতাপ একেবারে থেমে গেল। গার্গী যখন চন্দ্রাবতীর অবস্থা দেখল, ও ভিতর পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। যমুনাও প্রচন্ড ভয় পেয়ে গেল। জোরে জোরে কাঁদতে থাকা সোনাল ছুটতে চন্দ্রাবতীর কাছে চলে গেল আর ওকে সামলাতে থাকলো। বীরেন্দ্র প্রতাপ হাঁপাতে হাঁপাতে বলল, মা, আপনি আপনি এখান থেকে চলে যান। আপনি জানেন না যে ও কি করেছে।
আর তুমি তুমি জানো যে তুমি এটা কি করছো? গার্গী তীক্ষ্ণ স্বরে বলল। নিজেকে একটু দেখো, এখন তোমাকে মানুষ নয়, ভয়ানক দৈত্যের চেয়ে ভয়ঙ্কর লাগছে। আর কোন ক্ষত্রিয় নিজের শত্রুর সঙ্গেও এরকম দুর্ব্যবহার করে না যা তুমি ওর সঙ্গে করছো। ওর দিকে তাকিয়ে দেখো, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। আজ তুমি নিজের বাবা মহারাজেরই নয়, নিজের পূর্বপুরুষদের সমস্ত ঐতিহ্য মাটিতে মিশিয়ে দিয়েছ। ওনাদের মধ্যে কেউ কোনোদিন এরকম কাপুরুষের মতো নিজের মহারানীর গায়ে হাত তোলেনি। ধিক্কার তোমাকে! ছি ছি! বীরেন্দ্র প্রতাপের এ কথা শুনে একটা ঝটকা লাগলো। এতক্ষণে যেন ওর জ্ঞান ফিরল। ও একবার চন্দ্রাবতীর দিকে তাকালো। ওর অবস্থা দেখে ও নিজেও চমকে উঠল। চন্দ্রাবতী তো যেন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিল। মহারানী মা, মহারানী মা! জোরে জোরে কাঁদতে থাকা সোনাল নিজের গায়ের ওড়না দিয়ে চন্দ্রাবতীর রক্তাক্ত দেহ থেকে রক্ত মুছতে মুছতে বলল, চোখ খুলুন মহারানী মা, চোখ খুলুন। কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা পাটরানীরা ভয়ে ভয়ে এইসব কিছু দেখছিল। দেখছো কি তোমরা? গার্গী তখনই ওদের আদেশ দিল, চন্দ্রাবতীকে রানী মহলে নিয়ে যাও, এক্ষুনি বৈদ্য হাকিম ডাকো। পাটরানীরা সবাই ছুটে ঘরে ঢুকলো আর চন্দ্রাবতীকে ধরে ধরে রানী মহলের দিকে নিয়ে যেতে লাগলো। ঘরের মধ্যে শুধু গার্গী আর বীরেন্দ্র প্রতাপ ছাড়া আর কেউ ছিল না। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর বীরেন্দ্র প্রতাপ অস্থির হয়ে বলল, আপনি আপনি জানেন না মা, শাহী শিলমোহর চুরি করেছিল, আর সেটা অগ্নিসিংকে দিতে যাচ্ছিল। গার্গী এ কথা দ্রুত বলল, আমি তো কবে থেকে তোমাকে সাবধান করছিলাম, সেজন্যই তো আমি চাইছিলাম চন্দ্রাবতী সবসময় রানী মহলেই থাকুক, যাতে ও সবসময় আমার নজরবন্দি হয়ে থাকে। কিন্তু তুমি নিজের খুশি মতো কাজ করেছো, রানী মহলের নিয়ম ভেঙেছো, চন্দ্রাবতীর সাহস আর প্রভাব তুমি বাড়িয়ে দিয়েছো, ওকে রাজ দরবারের জায়গা পর্যন্ত দিয়েছো। আর দেখলে তো তার ফল কি হলো? তাহলে আপনি আমাকে আটকালেন কেন? বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, ও আমাকে অগ্নিসিংহের ঠিকানা বলে দিত, তারপর আমি ওদের দুজনকে প্রজাদের সামনে শুলে চড়াতাম। গার্গী ওকে বিদ্রুপ করে বলল, ও ও তোমাকে অগ্নিসিংহের ব্যাপারে কিছুই বলতো না, দেখলে না? তুমি তো দেখলে, মৃত্যুর মুখে দাঁড়িয়েও অগ্নিসিংহের নাম পর্যন্ত মুখে আনেনিও। যদি আমি তোমাকে না আটকাতাম তাহলে আর একটু হলেই মরে যেত, মরে যেতে দিত লোকে। বীরেন্দ্র প্রতাপের রাগ বেড়ে গেল। কেন বাঁচালেন ওই বিশ্বাসঘাতিকাকে? আপনি আপনি জানেন না মা, সন্দেহ তো আমিও ওকে করতাম। আমিও জানতাম যে ও একদিন না একদিন আমাকে ঠিকই ঠকাবে। আর সত্যি বলতে কি, আমি ওকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম, কারণ ওর অপরাধী হবার একটা প্রমাণ আমার দরকার ছিল, যাতে আমি ওকে সব প্রজাদের সামনে অপরাধী প্রমাণ করতে পারি। কিন্তু আপনি কি জানেন? আপনি কি জানেন এই খেলা খেলতে খেলতে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। একথা বলতে বলতে বীরেন্দ্র প্রতাপ আবেগপ্রবণ হয়ে গেল। ও হতাশ হয়ে নিজের আসনে বসে পাগলের মতো বিড়বিড় করতে লাগলো, ও আমার সব থেকে বড় শত্রু মা,
এমনকি শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। কিন্তু আমি আমি ওকে ভালোবাসি। আমি ওকে ওর প্রতিটা চক্রান্তের শাস্তি দিতে চাই, কিন্তু আমি তাও ওকে ভালোবাসি। আমি বুঝতে পারছি না মা, এখন আমি কি করব। আমি এটা সহ্য করতে পারছি না যে ওই অগ্নি সিংহের সঙ্গে। এরপর বীরেন্দ্র প্রতাপ আর কিছু বলতে পারল না, হাঁপাতে লাগলো। রাজমাতা এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল, শান্ত হও বড় কুমার। আজ যে অবস্থা তোমার, ঠিক একই অবস্থা চন্দ্রাবতীরও। তুমি ওর সব থেকে বড় শত্রু। ও নিজেও তোমার থেকে গুণে গুণে প্রতিশোধ নিতে চায়। এটাও হতে পারে যে ও তোমাকে সিংহাসনোচ্যুত করতে চায়, কিন্তু কোথাও না কোথাও ও মনে মনে তোমাকে ভালোবাসে বড় কুমার। না হলে তোমার এত অত্যাচার এভাবে ও সহ্য করত না। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপ চমকে উঠে ওর দিকে তাকালো আর প্রশ্ন করল, কি বলতে চাইছেন আপনি? গার্গী গভীর শ্বাস নিয়ে বলল, তুমি নিজে ভেবে দেখো না বড় কুমার, চন্দ্রাবতী একজন যোদ্ধা। ওর সামনে 10-20 জন সন্ন্যামার্কা পুরুষ যদি একসঙ্গেও এসে যায়, তাহলে ওকে হারাতে পারবে না। ও তোমার মোকাবিলা খুব সহজেই করতে পারত। তোমার প্রতিটা চাবুকের জবাব ও চাবুক দিয়েই দিতে পারত। বরং ও তো কত সহজে তোমার সুরায় ঘুমের ওষুধের বদলে বিষ মিশিয়ে দিয়ে আজ রাতেই তোমাকে মেরে ফেলতে পারত, আর শাহী শিলমোহর নিয়ে অগ্নি সিংহের সঙ্গে পালিয়ে যেতে পারত। কিন্তু না, এরকম ও কিছুই করল না। কেন? এর কোনো জবাব আছে তোমার কাছে? বীরেন্দ্র প্রতাপ ভাবতে শুরু করলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর ও গার্গীকে জিজ্ঞাসা করলো, তার মানে আপনি বলতে চাইছেন শিলমোহর চুরি করার পিছনে চন্দ্রাবতীর উদ্দেশ্য অন্য কিছু ছিল? তাও আমি কি করে জানবো বড় কুমার? গার্গী জবাব দিল, এটা তুমি নিজেই খোঁজ করে নাও। না হলে চন্দ্রাবতীর জ্ঞান ফেরার পর ঠান্ডা মাথায় ওকে জিজ্ঞাসা করো। কিন্তু হ্যাঁ, এটা আমি তোমাকে বলতে পারি, এই সময় চন্দ্রাবতীকে প্রাণে মেরে ফেলা তোমার জন্য চরম ক্ষতিকর হবে। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। গার্গী ওকে ঠান্ডা স্বরে বোঝাতে লাগলো, রানী মহলের সমস্ত পাটরানীরা এখন চন্দ্রাবতীর পক্ষে, আর এদের মধ্যে বেশিরভাগই তোমার মন্ত্রী, দেওয়ান আর সর্দারদের মেয়ে। ভাবো, যদি এরা সবাই নিজেদের মেয়েদের মতোই একজোট হয়ে চন্দ্রাবতীর পক্ষে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে, তো? তাছাড়াও আমি শুনেছি যবে থেকে চন্দ্রাবতী সুরেলাকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচিয়েছে, সেদিন থেকে ওর বাবা, তোমার রক্ষামন্ত্রী, চন্দ্রাবতীর প্রতি কৃতজ্ঞ হয়ে আছে। ভাবো, যদি ও এই কৃতজ্ঞতার বিনিময়ে কিছু করতে যায়, তাহলে তোমার পরিণতি কি হবে? তোমার প্রতিটা সৈন্য ওর কথায় ওঠে বসে। গার্গীর কথায় যে বিপদ লুকিয়েছিল সেটা এখন বীরেন্দ্র প্রতাপ খুব ভালো করে বুঝতে পারছিল। এবার ওর মাথায়ও একই প্রশ্ন ঘুরতে লাগলো, যে শাহী শিলমোহর চুরি করার পিছনে চন্দ্রাবতীর আসল উদ্দেশ্য কি ছিল। রাতের ভয়ঙ্কর অন্ধকার কেটে গিয়ে সূর্যের সোনালী আলোর স্পর্শে
ধরণী ধন্যা হল। রানীমহলের সমস্ত পাটরানীরাও চন্দ্রাবতীর পরিচর্যায় সারা রাত জেগেই কাটিয়ে দিয়েছিল। শোয়া তো দূরের কথা, ওরা পলকও পর্যন্ত ফেলতে পারেনি কেউ। ওরা সবাই সোনালের সঙ্গে চন্দ্রাবতীর ঘরেই ছিল। চন্দ্রাবতীর তখনও জ্ঞান ফেরেনি। রাত থেকেই সব বৈদ্য হাকিমরা ও চিকিৎসায় ব্যস্ত ছিল। চিন্তা করো না সোনাল, একজন বৃদ্ধ বৈদ্য বলল। জ্ঞান ফিরতে এখনো সময় লাগবে, কিন্তু বিপদ কেটে গেছে, আর ভয় নেই। একথা বলে সমস্ত বৈদ্য হাকিমরা ওই বৃদ্ধ হাকিমের পিছন পিছন ঘর থেকে বেরিয়ে গেল। সোনালের চোখের জল যেন বন্ধই হচ্ছিল না। পাটরানীরা ওকে সান্ত্বনা দিতেই ব্যস্ত হলো। মহারানী খুবই সাহসী সোনাল, তুমিও একটু সাহস রাখো। আরে ওনার কিছুই হবে না সোনাল, আমরা সবাই তোমার সঙ্গে আছি। মহারানীমার গায়ে আঁচও লাগতে দেব না আমরা। ঘরের এক কোনায় চুপচাপ যমুনা বসে এই সব কিছু দেখছিল। তখনই একজন কিন্নর দৌড়ে এসে বলল, সোনাল, ও হাঁপাতে হাঁপাতে বলল, তোমাকে মহারাজ ডেকেছেন এক্ষুনি। সোনাল ভয়ে কেঁপে উঠল। ও ভাবলো এখন বীরেন্দ্র প্রতাপ ওরও একই হাল করবে চন্দ্রাবতীর মতো। ও মনে মনে বলল, মহারানীমার জন্য আমি তো প্রাণও দিতে পারি মহারাজ, দেখি আপনার চাবকে কত ক্ষমতা আছে। ও দ্রুত রাজমহলের দিকে এগিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপও আগের রাতে ঘুমোতে পারেনি। রাজমাতার যাওয়ার পর ও সারা রাত সুরা পান করেছিল। এখনো পর্যন্ত ওর হাতে সুরার পেয়ালা ছিল। ও কোনো গভীর চিন্তায় ডুবেছিল। প্রণাম মহারাজ, সোনাল ঘরে ঢুকতে গিয়ে বলল। ও চমকে দেখল। প্রণাম সোনাল, বীরেন্দ্র প্রতাপ আটকে আটকে বলল। এসো এসো, এখানে আমার সামনে এসে বসো। সোনাল ভয়ে ভয়ে এগিয়ে এলো, কারণ বীরেন্দ্র প্রতাপ জীবনে প্রথমবার ওর প্রণামের জবাবে প্রণাম বলেছিল। শোনো সোনাল, বীরেন্দ্র প্রতাপ সুরার এক ঢোক পান করে বলল, আমি জানি তুমি চন্দ্রাবতীর সব থেকে বিশ্বস্ত সাথী আর রক্ষক তুমি। আমি জানতে চাই গতকাল রাত্রে চন্দ্রাবতী শাহী শিলমোহর কেন চুরি করেছিল? তবে সত্যি কথা বলো। সোনালের মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কেননা আমি মহারাজকে সব সত্যি কথা বলে দিই না, মহারানী মা ওই বাচ্চাটার কথা কাউকে জানাতে বারণ করেছিলেন। ঠিক আছে, আমি বাচ্চাটার কথা বলবো না, কিন্তু বাকি সব কথা সত্যি সত্যি বলে দেব, যাতে মহারাজের ভুল ভেঙে যায়। বলো সোনাল। তখনই বীরেন্দ্র প্রতাপ আবার জিজ্ঞাসা করলো, চুপ করে আছো কেন? রাজকুমার কপোতাক্ষ সিং মহারাজ, সোনাল বলল। ও আপনার বন্ধু নয়, শত্রু মহারাজ।
আমি পুরো বিষয়টা তো জানি না মহারাজ, কিন্তু ও কোনো একটা ব্যাপারে মহারানীমাকে জোর করেছিল। ও আপনার শাহী শিলমোহর নিতে চেয়েছিল, কিন্তু মহারানীমা ওনাকে আসল শিলমোহর দিতে চাননি। সেই জন্য উনি ওটার নকল বানিয়ে ওকে দিতে চেয়েছিলেন। কথা শুনেই বীরেন্দ্র প্রতাপের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। ওর সঙ্গে সঙ্গে মনে পড়ল গতকাল চন্দ্রাবতীও এই কথাই বলছিল। আমি একদম সত্যি কথা বলছি মহারাজ, সোনাল বলল। মহারানীমা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। বিশ্বাসঘাতকতা তো কপোতাক্ষ করেছে। ওই আপনার রাজ্যে আগুন লাগিয়ে দিয়েছিল, ডাকাতি করিয়েছিল, আর ওই তান্ত্রিককে পাঠিয়েছিল আপনাকে মারতে। ও তো এখন আপনার রাজ্যেই আছে মহারাজ। কথা শুনতে শুনতে বীরেন্দ্র প্রতাপের যেন মাথায় ঝড় উঠল। ও নিজের তলোয়ার তুলল আর ঠান্ডা স্বরে বলল, আমি এক্ষুনি সৈন্য নিয়ে রাধাপুর গ্রামে যাচ্ছি। যদি তোমার কথা সত্যি হয় তাহলে কপোতাক্ষের কাটা মুন্ডু আমি বুদিগড়ের মহারাজের কাছে ভেট পাঠাবো। নেশাগ্রস্ত হওয়া সত্ত্বেও বীরেন্দ্র প্রতাপ দ্রুত পায়ে হেঁটে ঘরের বাইরে চলে গেল। সোনাল নিশ্চিন্ত হলো ও সঙ্গে সঙ্গে রানীমহলের দিকে দৌড়লো। কিন্তু এরা দুজন কেউই জানত না যে মহলের একজন চাকর বীরেন্দ্র প্রতাপের বারান্দার পাশে দাঁড়িয়ে ওদের সব কথা শুনে ফেলেছিল। ও দ্রুত রাজমহলের পিছন দিকে দৌড়লো। তো কে ছিল এই চাকর, আর কোথায় বা যাচ্ছিল সে? বীরেন্দ্র প্রতাপ কি কপোতাক্ষের সত্যি ব্যাপারটা জানতে পারবে, নাকি আবার কোনো ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়বে? জ্ঞান ফেরার পর কি করবে চন্দ্রাবতী? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।